দর্শক, দিনের শুরুতে পত্রপত্রিকা পড়া অনেকেরই অভ্যাস। পত্রপত্রিকার কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরাখবরগুলো আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী শাফাত রয়েছেন আরও একটি স্টুডিওতে, তিনি জানাবেন সেই খবর। তামান্না, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দিতে চাই দেশের যে পঠিত জাতীয় দৈনিকগুলো রয়েছে তারা আজকে কি কি প্রধান শিরোনাম করলো সেই সংক্রান্ত খবরগুলো। শুরুতে আমরা প্রথম আলোর সংস্করণে চলে যেতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি বড় করে একটি শিরোনাম করা হয়েছে, ৮,০০০ সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক। দেখা গেছে যে অন্তর্বর্তী সরকারের সময় মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নিয়ে সরকারি চাকরি পাওয়া যারা ব্যক্তি রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই খবরের মূল সারাংশতে আমরা যেটি দেখতে পেয়েছি যে যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ১০০ জনের মধ্যে শতকরা ৭ থেকে ৮ জনের মধ্যেই দেখা গেছে যে তাদের মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া। তো এই ব্যাপারে আসলে যে খবর মূল বিষয়গুলো বলা হয়েছে সেখানেই আসলে বলা হয়েছিল, যেমনটি বলছিলাম, যে ১০০ জনের নাম যাচাই করতে গিয়ে ৭ থেকে ৮ জনের দেয়া তথ্যে সঠিক নয় বলে গড়মিল বলে উঠে এসেছে। তো এই সংক্রান্ত একটি প্রতিবেদন করা হয়েছে এবং ৮,০০০ যারা সরকারি চাকুরে রয়েছেন তাদের যে সনদগুলো রয়েছে সেগুলো যে ভুয়া সেই ব্যাপারে একটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের ফলাফল যদি তাদের বিপক্ষে যায় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই ব্যাপারে একটি শিরোনাম করা হয়েছে। আবারও একটু অন্যান্য শিরোনামের দিকে একটু চোখ বোলাতে চাই। একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে যে বিকল্প জ্বালানি উৎসের সারা অনেক, তবে বিলম্বের শঙ্কা। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। দেখা গেছে যে বিকল্প জ্বালানি উৎসে সারা পাওয়া গেলেও বিলম্বের একটি সংখ্যা করা হচ্ছে। বর্তমানে আসলে জ্বালানির যে সংকট আমরা কিন্তু দেখতে পেয়েছি যে শহর থেকে গ্রামে সবখানে এই সংকট ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের ওপরে দেখা গেছে যে অপরিশোধিত যে তেল রয়েছে তার প্রায় ৮০% কিন্তু মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। এখন হরমুজ প্রণালী বন্ধ, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার চলমান যে সংঘাত রয়েছে তার ফলে বিশ্ববাজারে যে ক্রুড অয়েলটা সেটার দাম বেড়ে গেছে। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে তারা বেশ বড় একটা সংকটের মধ্যে পড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে ফিলিং স্টেশনগুলোতে সংকট দেখা দিয়েছে, তার পাশাপাশি বন্দর নগরীতে জেলেরা পর্যন্ত এই জ্বালানি তেলের যে সংকট সেটার কারণে অসুবিধার মুখে পড়েছেন। তো এই সংক্রান্তই আসলে শিরোনামটি করা হয়েছে যে বিকল্প জ্বালানি উৎস থেকে একটা তেল সংগ্রহের চেষ্টা সরকার করছে, কিন্তু সেক্ষেত্রে আসলে সময়টা বৃদ্ধি পেতে পারে। আর এই বৃদ্ধিকৃত সময়ের কারণে একটা বিষয় দেখা যাবে যে জনভোগান্তি আরও বাড়তে পারে, সেই ব্যাপারে একটি শিরোনাম করা হয়েছে। প্রথম আলো থেকে আরেকটি খবর দিয়ে আমরা পরবর্তী সংবাদে যাব। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ খবর, জিজ্ঞাসাবাদে ১/১১ নেপথ্যের অনেকের নাম আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে মামুন খালেদ, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন, ১/১১ ঘটনায় অন্যতম কুশীলব ছিলেন, ডিজিএফআই তিনি কর্মরত ছিলেন এবং তার পাশাপাশি মাসুদ উদ্দিন চৌধুরী যাকে ১/১১ সময় যার বিতর্কিত ভূমিকা নিয়ে গ্রেপ্তার করা হয়েছে, তো তাদের ব্যাপারে একটি শিরোনাম করেছে প্রথম আলো, যেখানে জিজ্ঞাসাবাদে ১/১১ নেপথ্যের অনেকের নাম। এই দুজন ব্যক্তিকে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে বিউপির সাবেক ভিসি মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী যিনি আরেকজন সাবেক আর্মির কর্মকর্তা, তো তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আসলে কি কি বিষয় উঠে আসে সেটি হয়তো পরবর্তীতে জানানো যাবে। এই বিষয়ে একটি শিরোনাম করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য খবরের দিকে অন্যান্য পত্রিকা একটু চোখ বোলাতে চাই। আমার দেশও একটু আগে যে শিরোনামের কথা বলছিলাম যে ১/১১ কুচক্রী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ তিনি রিমান্ডে। তার বিরুদ্ধে কিছু অভিযোগের ব্যাপার কিন্তু বলা হয়েছে যে গভীর রাতে মিরপুর ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি হচ্ছে যে এই ঘটনায় রিমান্ডে কি কি করা হয়েছে, তার সাথে কি প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপারে আসলে একটি তথ্য জানানো হয়েছে। তার উপর আবার দৌলতদিয়ার ঘটনাটি যেটি বলছিলাম যে দৌলতদিয়ার বাসডুবিতে নিহত বেড়ে ২৬ জন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার অভিযান কিন্তু আজকে চতুর্থ দিনের মতো চলছে। তার পাশাপাশি আমাদের সহকর্মী কিন্তু যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে আজকেই হয়তো হতে পারে যে অভিযানের সমাপ্তি ঘটবে। এখনো পর্যন্ত আসলে যে ঘটনা ঘটেছে সেখানে
যেখানে নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে। ২৫টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন ১১ জন। তার পাশাপাশি যে কয়েকজন নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে অভিযান চতুর্থ দিনের মতো আজকে চলছে। এখন বৈরী আবহাওয়ার মধ্যে আসলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারা কতটুকু অভিযান পরিচালনা করতে পারেন বেলা বাড়ার সাথে সাথেই হয়তো আমরা জানতে পারবো। তার পাশাপাশি আমরা যদি একটু বাংলাদেশ প্রতিদিনে দেখতে যাই, সেখানে আসলে তারা কি কি শিরোনাম করেছে। এখানে তারেক রহমানের একটি কোটেশন দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যাপারে আসলে একটি কথা বলা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনযুদ্ধ। তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। তো এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে এলডিসি উত্তরণে সময় চাচ্ছে বাংলাদেশ। এলডিসিতে যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, সেই জায়গায় কিছু সূচক রয়েছে, সেটি উত্তরণে বাংলাদেশ সময় চেয়েছে বিশ্বব্যাংকের কাছে। সেই ব্যাপারে আমরা দেখতে পেলাম যে একটি প্রতিবেদন করা হয়েছে। তার পাশাপাশি এখানে আমরা দেখলাম যে মাঝরাতে বাঘাবাড়ি ডিপোতে গিয়ে জ্বালানি মন্ত্রী তদারকি করেছেন। সেখানে আসলে সরবরাহ সংক্রান্ত কোনো ঘাটতি রয়েছে কিনা বা কেউ কোনো সিন্ডিকেট করছে কিনা, সেই ব্যাপারে আসলে সরকারি একটি পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। এরপরে আরেকটি ব্যাপারে আন্তর্জাতিক খবরে বলা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না নতুন যে ধর্মীয় নেতা, সেই ইরানের যে ধর্মীয় নেতার বিষয় মোস্তফা খামেনি, তার ব্যাপারে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে আসলে বলা হচ্ছে যে মুস্তাফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পরে নিরাপত্তাজনিত কারণে আসলে তাকে দেখা যাচ্ছে না বা কোনো সরকারি টেলিভিশনেও তিনি কোনো ধরনের বক্তব্য সেই ব্যাপারে আসলে যে প্রচার করছেন সেগুলো নিয়ে জনমনে একটা উদ্বেগ রয়েছে বা আশঙ্কা রয়েছে যে তিনি আসলে জীবিত রয়েছেন কিনা, বা কৌশলগত কারণেই আসলে বলা হচ্ছে যে তিনি চেহারা রিভিল করছেন না। এই ব্যাপারে আমরা একটি প্রতিবেদন দেখতে পেলাম। তো তার পাশাপাশি ইত্তেফাক দিয়ে যদি একটু শেষ করতে চাই, সেখানেও দৌলতদিয়া ফেরিঘাটের ঘটনাটিকে বেশ ভালোভাবে হাইলাইট করা হচ্ছে। নিহত পরিবারের একজন সদস্যের ছবি দিয়ে আসলে তারা একটি সংবাদ করেছেন, সেটি বলছেন এবং তার পাশাপাশি বলছেন যে দীর্ঘশ্বাস আর আহাজারিতে স্মৃতি হাতড়ে ফিরছেন স্বজনেরা। এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে 12 মন্ত্রণালয় বিভাগে নতুন সচিব নিয়োগ এবং 5 জন সচিবকে প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রিসভার মধ্যে একটি রদবদলের অবস্থা দেখা যাচ্ছে সচিবালয়ে। তো সেই বিষয়ে আসলে একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে মূল বিষয় ঘুরে ফিরে যেটি আসছে যে জ্বালানি আমদানির ব্যয় $480 কোটি বাড়ার আশঙ্কা, আমদানি নির্ভরতার ফাঁদে অর্থনীতি ও শিল্প উৎপাদন। তো মূলত এই সংবাদটি দিয়েই সংবাদপত্রের অংশটি শেষ করতে যাচ্ছি যে জ্বালানির যে সংকট বর্তমানে দেখা দিয়েছে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় কিন্তু একটা প্রভাব পড়ে। এখন এই সরকারের কাছে সামনের দিকে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ যে এই জ্বালানির সংকটটা যত দ্রুত সম্ভব মোকাবিলা করা যায়। বিশ্লেষকরা বলছেন যে বিকল্প উৎস থেকে সেই জ্বালানি তেল যত দ্রুত সম্ভব সংগ্রহ করা উচিত, কিন্তু তার পাশাপাশি এখানে যেন দীর্ঘসূত্রিতা না হয় সেই ব্যাপারটিও আসলে বিশেষজ্ঞরা তাগিদ দিয়েছেন যে এই ব্যাপারটি বেশ ভালোভাবে দেখার জন্য। তো সংবাদপত্রে মূলত এই খবরগুলোই আজকে বেশি প্রাধান্য পেয়েছে। আবারও প্রাইম সেটে চলে যেতে চাই সহকর্মী তামান্নার কাছে।